নমস্কার, সবাইকে স্বাগত আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে। আমরা আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে একেবারে টানটান উত্তেজনা। আর মাত্র কয়েকটা দিন তারপরেই ৪ঠা মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর ফলাফল। আজ আমরা বিভিন্ন সোর্স ঘেটে প্রশাসনিক প্রস্তুতি থেকে শুরু করে কিছু চমকপ্রদ গাণিতিক সমীকরণ আর এই মুহূর্তে মাঠ পর্যায়ে ঘটে চলা তীব্র রাজনৈতিক উত্তেজনার পেছনের আসল কারণগুলো একেবারে জলের মতো পরিষ্কার করে বুঝব। চলুন সরাসরি শুরু করা যাক। আজকের এই পুরো আলোচনাটাকে আমরা মূলত ৫টা ধাপে ভাগ করেছি। ১. ভোট ও নিরাপত্তা। ২. পূর্বাভাস ও সমীকরণ। ৩. আইনি লড়াই। ৪. স্ট্রং রুমের উত্তেজনা এবং ৫. জনমত। তো প্রথমেই আসা যাক ১ নম্বর পয়েন্টে, ভোট ও নিরাপত্তা, মানে নির্বাচন কমিশনের প্রশাসনিক প্রস্তুতির দিকটাতে। দেখুন, পোলিং ডেটা ঠিক কতটা সুরক্ষিত সেটা জানাটা আমাদের সবার জন্যই সবচেয়ে জরুরি, তাই না? নির্বাচন কমিশনের আধিকারিক স্মিতা পাণ্ডের এই বক্তব্যটা একটু খেয়াল করুন। তিনি একদম স্পষ্ট করে জানিয়েছেন যে স্ট্রং রুমগুলো সম্পূর্ণভাবে সিল করা আছে এবং সেখানে কোনো গোলমাল হয়নি। মজার ব্যাপার হলো, প্রার্থী আর তাদের এজেন্টসদের সামনেই এই পুরো প্রোটোকল মেনে সিল করার কাজটা হয়েছে। আর সিসিটিভি ক্যামেরার কড়া নজরদারি তো রয়েছেই। মানে কমিশন একেবারে নিশ্চিত করছে যে নিরাপত্তার সাথে বিন্দুমাত্র আপোস করা হয়নি। আর যদি আমরা একটু প্রসেসটার দিকে তাকাই, মানে স্ট্যাটুটরি প্রক্রিয়াগুলো দেখি, তাহলে বুঝবেন যে কমিশন কিন্তু খুব সিস্টেম্যাটিকভাবে এগোচ্ছে। বর্তমানে পোস্টাল ব্যালটগুলো বিধানসভা অনুযায়ী আলাদা করার কাজ চলছে। আর হ্যাঁ, এই পুরো বিষয়টা কিন্তু রাজনৈতিক দলগুলোকে ইমেলের মাধ্যমে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে, যাতে ৪ঠা মের ওই চূড়ান্ত গণনার দিন কোনো কনফিউশন বা বিভ্রান্তি না থাকে। এবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় এবং সবচেয়ে ইন্টারেস্টিং সেকশনে, পূর্বাভাস ও সমীকরণ। চলুন দেখি বিশ্লেষণাত্মক পূর্বাভাসগুলো কি বলছে। এই সমীকরণগুলোই কিন্তু এখন রাজ্য রাজনীতিতে রীতিমতো ঝড় তুলেছে। গবেষক পিনাকি গঙ্গোপাধ্যায়ের এই গাণিতিক বিশ্লেষণটা দেখুন, রীতিমতো চাঞ্চল্যকর। ওনার হিসাব বলছে এবারের নির্বাচনে একটা বড়সড় ক্ষমতার পালাবদল হতে পারে। পূর্বাভাস অনুযায়ী বিজেপি হয়তো পেতে পারে ১৫৬টি আসন, আর শাসক দল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে আসতে পারে ১৩২টি আসন। বুঝতেই পারছেন, এটা কিন্তু একটা সুস্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত। এটাকে যদি আমরা একটু অঞ্চল ভিত্তিক ভেঙে দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। পিনাকি গঙ্গোপাধ্যায়ের বিশ্লেষণ বলছে উত্তরবঙ্গে বিজেপির বিশাল উত্থান হতে চলেছে। আলিপুরদুয়ারের ৫টার মধ্যে ৫টাই আর জলপাইগুড়ির ৭টার মধ্যে ৫টা আসন বিজেপির দিকে যেতে পারে। ভাবুন তো, এমনকি খোদ কলকাতায়, যেখানে তৃণমূলের একচেটিয়া আধিপত্য ছিল, সেখানেও ১১টা আসনের মধ্যে ৭ থেকে ১০টা আসন বিজেপি পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। ভবানীপুরের মতো আসনও নাকি বিজেপির অনুকূলে যেতে পারে। জঙ্গলমহল, মানে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতেও নাকি বিজেপির শক্ত ঘাঁটি অটুট থাকছে। এগুলো কিন্তু ঐতিহাসিক রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি পাল্টে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। তো এই বিরাট পরিবর্তনের পেছনের আসল অঙ্কটা কি? সোর্সগুলো বলছে মূল ফ্যাক্টর হল ডেমোগ্রাফিক বা জনসংখ্যাগত মেরুকরণ। এই যে হিন্দুদের ভোটের একটা বড় অংশ এবার একজোট হয়ে বিজেপির দিকে যেতে পারে বলে শোনা যাচ্ছে, যাকে পলিটিক্যাল ভাষায় হিন্দু কনসলিডেশন বলে। অন্যদিকে মুসলিম ভোট ব্যাংক নাকি তৃণমূল, কংগ্রেস আর বামফ্রন্ট, এই ৩ দলের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। আর এই ভোট কাটাকাটির অঙ্কটাই আসন সংখ্যার এই বিরাট হেরফেরের মূল কারণ বলে মনে করা হচ্ছে। এবার আসা যাক আমাদের ৩ নম্বর পয়েন্টে, আইনি লড়াই বা হাইকোর্টে সংঘাত। এই পূর্বাভাসগুলো কিভাবে আইনি লড়াইয়ে পৌঁছল, চলুন দেখি। এই হাই ভোল্টেজ রাজনৈতিক পূর্বাভাসগুলো কিন্তু শুধু আর আলোচনা স্তরে আটকেনি, সোজা আইনি সংঘাতে রূপ নিয়েছে। সোর্স থেকে জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেস কলকাতা হাইকোর্টে একটা মামলা করেছিল। তাদের দাবি ছিল ভোট গণনার কাজে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বদলে রাজ্যের সরকারি কর্মীদের লাগাতে হবে। কিন্তু আদালত জানেন কি করল? আবেদনটা সরাসরি খারিজ করে দিল। আদালত একদম কড়া ভাষায় জানিয়ে দিয়েছে যে কাকে দিয়ে গণনা করানো হবে সেই নির্দেশ কোনো রাজনৈতিক দল কমিশনকে দিতে পারে না।
আর এই ঐতিহাসিক আইনি সিদ্ধান্তটা কিন্তু হাওয়ায় দেওয়া হয়নি। এর ভিত্তি হল রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্টের ১০০ নম্বর ধারা। এই ধারাটা নির্বাচন কমিশনকে ভোট গণনা প্রক্রিয়ায় কর্মী নিয়োগের একদম নিরঙ্কুশ আর সর্বোচ্চ ক্ষমতা দেয়। মানে এই রায়ের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় কমিশনের চূড়ান্ত স্বাধীনতা আর নিরপেক্ষতাকেই আরও একবার শক্তভাবে প্রতিষ্ঠিত করা হলো। এবার চলুন দেখি আমাদের ৪ নম্বর বিষয়, স্ট্রং রুমে উত্তেজনা, অর্থাৎ মাঠ পর্যায়ের বাস্তব চিত্রটা ঠিক কী। গাণিতিক বিশ্লেষণ আর আইনি লড়াইয়ের এই তাপ এখন সোজা বাস্তবের মাটিতে এসে আছড়ে পড়েছে। রিপোর্টগুলো দেখলে বুঝবেন কলকাতায় এখন চরম রাজনৈতিক উত্তেজনা। তৃণমূল নেতৃত্বের তরফ থেকে অভিযোগ আসছে যে তাদের না জানিয়েই নাকি স্ট্রং রুম খোলা হয়েছে। কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে তো রীতিমতো অবস্থান আর বিক্ষোভ শুরু হয়ে গেছে। এমনকি একটা যাচাই না করা সিসিটিভি ফুটেজ দেখিয়ে ইভিএম কারচুপির মতো সাংঘাতিক অভিযোগও তোলা হচ্ছে। এখানে একটা অদ্ভুত বৈপরীত্য দেখুন। একদিকে রাজনৈতিক দলগুলোর ইভিএম পরিবর্তনের মতো গুরুতর অভিযোগ, আর অন্যদিকে নির্বাচন কমিশনের একেবারে কড়া অবস্থান। কমিশন এই দাবিগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য একদম পরিষ্কার, প্রতিটি প্রোটোকল কঠোরভাবে মানা হয়েছে এবং সবকিছুর ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে। এখন এই দুই পক্ষের বিপরীতমুখী অবস্থান পরিস্থিতিকে যে কতটা ঘোলাটে করে তুলেছে সেটা তো বুঝতেই পারছেন। তবে এই বিষয়টা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের কিন্তু অন্য একটা মত আছে। সোর্সগুলো বলছে, বিশ্লেষকদের একটা বড় অংশ মনে করছেন এই বিক্ষোভগুলো আসলে কোনো স্বতঃস্ফূর্ত ব্যাপার নয়, বরং একটা সুপরিকল্পিত বানছাল করার কৌশল বা ডিসট্রাপশন স্ট্র্যাটেজি। মানে বুথ ফেরত সমীক্ষাগুলোতে যখন ক্ষমতার পালা বদলের একটা স্পষ্ট ইঙ্গিত মিলছে, তখন সম্ভাব্য পরাজয় নিশ্চিত বুঝেই নাকি শাসক দলের মধ্যে এই মরিয়া ভাবটা দেখা যাচ্ছে। পুরো ভোট প্রক্রিয়াটাকেই যাতে বাতিল বা প্রশ্নবিদ্ধ করা যায়, সেটাই নাকি এ স্ট্র্যাটেজির মূল লক্ষ্য। চলে এলাম আমাদের একদম শেষ ভাগে, ৫ নম্বর সেকশন, জনমত ও পরিবর্তনের হাওয়া। এতক্ষণ যা দেখলাম তাতে সাধারণ মানুষের মনের অবস্থাটা কি? সামগ্রিকভাবে দেখলে এবারের নির্বাচন কিন্তু পশ্চিমবঙ্গের বিগত কয়েক দশকের ইতিহাসের তুলনায় বেশ শান্তিপূর্ণ হয়েছে, তাই না? এর একটা বড় কারণ অবশ্যই কেন্দ্রীয় বাহিনীর বিশাল উপস্থিতি এবং কমিশনের কড়া নজরদারি। এই শান্তিপূর্ণ পরিবেশে মানুষ কিন্তু নির্ভয়ে ভোট দিতে পেরেছে। আর বিশ্লেষকরা বলছেন, এই নির্ভয়ে ভোট দেবার ফলেই দীর্ঘদিন ধরে জমে থাকা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এবং উন্নয়নের অভাবজনিত ক্ষোভ এবার সরাসরি ইভিএমে গিয়ে পড়েছে, যা মানুষের মধ্যে পরিবর্তনের এক প্রবল আকাঙ্ক্ষাকেই নির্দেশ করছে। আর ঠিক এই জায়গাটাতেই আমাদের মনে এই সবচেয়ে বড় প্রশ্নটা উকি দিচ্ছে। যারা বাংলার রাজনীতির দিকে নজর রাখছেন, তারা সবাই এখন এই একটা উত্তরের অপেক্ষাতেই বসে আছেন। পিনাকি গঙ্গোপাধ্যায়ের এই গাণিতিক বিশ্লেষণ কি সত্যি চৌঠা মে মিলে যাবে, নাকি এই যে রাজনৈতিক অস্থিরতা আর বিক্ষোভ চলছে, এগুলো পুরো ঘটনাক্রমের মোড়ই ঘুরিয়ে দেবে? সত্যিই ভাবার মতো একটা বিষয়। আজকের এই পুরো বিশ্লেষণ থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় কিন্তু এটাই, কে কটা আসন পেল বা কার অঙ্ক মিলল, তার চেয়েও বড় কথা হলো পশ্চিমবঙ্গ এখন একটা বিরাট রাজনৈতিক পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। আর এত চরম রাজনৈতিক উত্তেজনার মাঝে চৌঠা মে গণনার দিনটা শান্তিপূর্ণভাবে পার করাটাই এখন প্রশাসন আর নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সবচেয়ে বড় পরীক্ষা। আজ এ পর্যন্তই। নতুন কোনো চমকপ্রদ তথ্য নিয়ে আমরা আবারও ফিরে আসব। ভালো থাকবেন।